প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। আজ অনেক দিন পর তোমাদের সামনে এসেছি একটা টপিক নিয়ে আলোচনা করতে। তো আজকের যে টপিকটা আমি নিয়েছি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারের মেজরের যে ফার্স্ট পেপার যেটা অর্থাৎ থার্ড পেপার যেটা, সেই থার্ড পেপার থেকে নেওয়া ইউনিট 4 এর একটা টপিক, যেটা হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি। তো আমরা জানি যে কৌটিল্যের কৌটিল্যের যে সমস্ত ধারণাগুলো আছে সেটা ইউনিট 4 এ আলোচনা করা আছে বা দেওয়া আছে। তো সেখানে মন্ডল থিওরিও আছে। তারপর কৌটিল্যের যে সপ্তাঙ্গ থিওরি সেটাও আলোচনা আছে, সেটাও সেই টপিকটাও দেওয়া আছে। তো আমি যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে মন্ডল থিওরি অলরেডি আমি আলোচনা করে নিয়েছি আমার এই চ্যানেলে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা সেটা ভিজিট করতে পারো, চ্যানেল ভিজিট করতে পারো এবং করে সেটা নিয়ে সেটা দেখতে পারো, শুনতে পারো। তো যে কথাটা আমি বলছিলাম যে ইতিমধ্যে আমি তোমাদের ক্লাসেও আলোচনা করে নিয়েছি। যারা ক্লাসে অ্যাবসেন্ট ছিলে তাদের জন্য আমি আবারও আলোচনা করছি আজকে। তোমরা দেখবে, শুনবে এবং চেষ্টা করবে সেটা নোট ডাউন করার। কারণ এরই মধ্যে অনেক স্টুডেন্ট সেটা শুনে মন্ডল থিওরির যে আমার এক্সপ্লেনেশন সেটা শুনে লিখে নিয়ে এসে দেখিয়েছিলে ক্লাসের মধ্যে। তো অনেকে খুব ভালোভাবে লিখেছো, সেটা ভালোভাবে শুনেছো। তো আমি আশা করব যে এটাও তদ্রূপ তোমরা সেটা লিখবে, ভালোভাবে শুনবে, লিখে নিয়ে এসে আমাকে দেখাবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে সেটা আমি ঠিকঠাক করে দিয়ে দেবো তোমাদেরকে। এবার যে কথাটা আমি শুরু করার আগে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা একটু মাইনুটলি শোনার চেষ্টা করবে, এবং আমি খুব ব্রিফলি, বেশি সময় নেব না, খুব ব্রিফলি সেটা আলোচনা করব। তো মনোযোগী হয়ে তোমরা একটু শোনার চেষ্টা করো। দেখো, আমরা জানি প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে যদি আমরা যে সমস্ত ব্যক্তিদের আমরা চিনি বা বহুল পরিচিত এবং বিখ্যাত যে সমস্ত মনীষীগণ আছেন তাদের মধ্যে কৌটিল্য একটা অবিস্মরণীয় নাম, কৌটিল্য একটা বিশেষ নাম। এবং কৌটিল্যকে আমরা চাণক্য হিসেবেও জানি। কৌটিল্যের যে সমস্ত ভূমিকা উনি রেখেছেন বা যা কন্ট্রিবিউশন আছে আমাদের প্রাচীন প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্ত নীতি নির্ধারণ উনি করেছেন সব কম বেশি আমরা শুনেছি বা জেনেছি বা আগামীতেও আমরা জানবো। তো আজকের যে টপিকটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি। তো নামেই আমরা বুঝতে পারছি সপ্তাঙ্গ থিওরি, বা আমরা বলতে পারি যে সপ্তযুগ অঙ্গ অর্থাৎ 60টা অঙ্গের সমাহার, যেখানে অর্থাৎ 60টা অঙ্গের কথা উনি উল্লেখ করেছেন যে 60টা অঙ্গের মাধ্যমে রাজ্য বা দেশ বা রাষ্ট্র পরিচালিত হবে। তো কিভাবে সেই 60টা অঙ্গ কিভাবে গুরুত্বপূর্ণ এবং কিভাবে সেটা রাষ্ট্র পরিচালনা করার কাজে ব্যবহৃত হতে পারে বা উপযোগী হতে পারে সেটা নিয়েই আজকে আমার আলোচনা। তো আমি শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে যে ভালো করে মনোযোগী হয়ে শুনবে, শোনার চেষ্টা করবে। তো প্রথমে যদি আমি বলি যে একটা রাষ্ট্রকে আমরা যদি মানবদেহের সাথে তুলনা করি তাহলে মানবদেহের আমরা যেমন জানি যে মূল যে কেন্দ্র সেটা বা সবচেয়ে পাওয়ারফুল যে কেন্দ্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ মানবদেহের বা যে অর্গান সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক অর্থাৎ মাথা, হেড। তো সেই মাথাটাই যদি ঠিকভাবে কাজ না করে তো সারা দেহ ঠিকভাবে কাজ করতে সক্ষম হবে না। এটা আমরা খুব ভালোভাবেই জানি। সুতরাং আমাদের মাথাকে ঠিক রাখতে হবে এবং মাথা যদি ঠিক থাকে তাহলে বাকি যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোও ভালোভাবে বা কার্যকরী একটা ভূমিকা রাখতে পারে আমাদের মানবদেহের ক্ষেত্রে। কৌটিল্য কি করেছেন? কৌটিল্য আমরা যদি এইভাবে ভাবি যে সমগ্র যে উনার যে ৭টা অঙ্গ, ৭টা অঙ্গের কথা বলেছেন, সেই ৭টা অঙ্গের মধ্যে মানবদেহের ক্ষেত্রে যেমন মস্তিষ্ক গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সপ্তাঙ্গ থিওরি বা সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী কৌটিল্য যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা বা রাজ্য বা দেশ পরিচালনা করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজা বা কিং আমরা যাকে বলি। তো রাজা, উনি রাজার গুণাগুণ বা রাজা কেমন হবেন সেটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাজাকে দায়িত্বশীল, রাজাকে জ্ঞানী, রাজাকে প্রজাহিতৈষী হতে হবে। যিনি যে রাজা দায়িত্বশীল বা প্রজাহিতৈষী উনার দ্বারাই একমাত্র একটা সুষ্ঠু ভিতের উপর উনার দ্বারাই একমাত্র সম্ভব একটা রাষ্ট্র কাঠামো সঠিকভাবে পরিচালনা করা বা রাষ্ট্রকে সঠিকভাবে একটা দিশা দেখানো। তো উনি বলার চেষ্টা করেছেন যে রাজাকে কেন্দ্রতে থেকে, অর্থাৎ রাজা যেহেতু কেন্দ্রবিন্দু সুতরাং রাজাকেই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। রাজাকেই সঠিক দিশা দেখাতে হবে এবং রাজা যাতে প্রজাহিতৈষী, দায়িত্বশীল এবং জ্ঞানী হন।
সুতরাং একজন আদর্শ জ্ঞানী দায়িত্বশীল রাজার মাধ্যমেই সম্ভব একটা সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাটা সম্ভব। তো এটা উনি রাজার কথা বলেছেন, বলতে গিয়ে বলেছেন। রাজার পরে আসে যেটা, সেটা হচ্ছে অমাত্য বা মন্ত্রী। অমাত্য বা মন্ত্রী আমরা জানি যে আগেরকার সময়ে রাজার একজন মন্ত্রী বা অমাত্য থাকতেন। তো সেই মন্ত্রী রাজার প্রথম এবং প্রধান পরামর্শদাতা ছিলেন। তো এখানে কৌটিল্য বলেছেন যে রাজার প্রধান পরামর্শদাতা অর্থাৎ মন্ত্রী বা অমাত্য যদি সৎ দক্ষ না হন, তাহলে ওনার দ্বারা যে পরামর্শ যেটা উনি দেবেন সেটাও স্বচ্ছ হবে না, সেটার মধ্যে সত্যতার অভাব থাকবে। সুতরাং সেটার দ্বারা পরিচালিত হয়ে রাজা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে সেটা রাজাকে এবং রাজ্যকে বা রাষ্ট্র ব্যবস্থাকে ভুল পথে পরিচালিত করতে বাধ্য। সুতরাং রাজার সুষ্ঠু এবং স্পষ্ট যে কি বলবো, প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে যে সঠিক পরামর্শদাতা উনি হচ্ছেন অমাত্য বা মন্ত্রী। তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে যেহেতু রাজার সঠিক পরামর্শদাতা হচ্ছেন মন্ত্রী বা অমাত্য, সুতরাং ওনাকে সৎ এবং দক্ষ পরামর্শদাতা হিসেবে কাজ করতে হবে, আদারওয়াইজ রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হতে পারবে না। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি কৌটিল্যের মতে, তারপর নেক্সট যে অঙ্গ বা আমরা অর্গান হিসাবে উনি যেটাকে তুলে ধরেছেন সেটা হচ্ছে জনপদ, বা আমরা বলতে পারি প্রজা বা অঞ্চল। অর্থাৎ উনি বলেছেন যে রাষ্ট্রের যে প্রজা বা জনগণ, তারা উৎপাদনশীল হতে হবে ওদেরকে, এবং কি বলবো, উৎপাদন করতে সক্ষম এমন যারা রাষ্ট্রের যে অর্থনৈতিক যে চাকা, আর্থিক যে চাকা, সেটার ক্রমবর্ধমান বা সেটার যে বৃদ্ধি, সেটা বা চাকা ঘোরার ক্ষেত্রে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে থাকে। সুতরাং প্রজা এবং অঞ্চল বা জনপদ যাকে উনি বলেছেন, তারা সেই ধরনের জনপদের দরকার বা প্রজার দরকার, যারা কি করবেন, যারা উৎপাদনশীল হবেন এবং রাষ্ট্রের হিতার্থে বা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে রাজাকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সহায়তা করবেন, সহযোগিতা করবেন। তো এটা গেল জনপদ। নেক্সট উনি যে অঙ্গ বা যে সপ্তাঙ্গের মধ্যে যেটা নাম্বার 4, সেটা হচ্ছে দুর্গ। হ্যাঁ, সেটাকে উনি বলেছেন দুর্গ, বা আমরা বলতে পারি নিরাপত্তা কেন্দ্র। তো দুর্গ বলতে উনি কৌটিল্য যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে রাজার কি বলবো, যে একটা সামরিক শক্তির একটা প্রতীক হিসাবেও কিন্তু দুর্গ কাজ করে, এবং পাশাপাশি উনি নিরাপত্তা বলয়ের কথাও বলেছেন। সুতরাং মানে কথার অর্থ দাঁড়াচ্ছে যে নিরাপত্তা বলয়, একটা রাষ্ট্রের যদি নিরাপত্তা ব্যবস্থা সঠিক এবং শক্তিশালী হয়, তাহলে সেটা রাষ্ট্রের জন্য যেমন মর্যাদাকর, এবং পুরো রাষ্ট্র বা রাজ্যবাসীর জন্য সেটা সম্মানজনক। সুতরাং এমন একটা দুর্গ থাকতে হবে যেটা রাষ্ট্র এবং জনপদকে সুরক্ষা প্রদান করবে। সুতরাং কৌটিল্য এখানে যেটা উনি বলেছেন জনপদ, সেই প্রজা বা অঞ্চলের বা আমরা কি বলবো, দুর্গের কথা বলছিলাম, যেটা বলছিলাম যে সেই দুর্গের কথা বলেছেন যেটাকে নিরাপত্তা কেন্দ্র, এবং সেটা যাতে এমনভাবে গড়ে ওঠে যাতে রাষ্ট্রের জনগণ নিরাপত্তাহীনতায় না ভুগে। তো এটা হচ্ছে নাম্বার 4। দেন নাম্বার 5 হচ্ছে কোষ বা কোষাগার। অর্থাৎ কৌটিল্য বলেছেন যে একটা রাষ্ট্র ব্যবস্থাতে রাজা, অমাত্য, জনপদ, দুর্গ যাই থাকুক না কেন, কিন্তু আর্থিক সচ্ছলতা যদি না থাকে, অর্থাৎ কোষ বা কোষাগার সেটা যদি শক্তিশালী না হয়, সেটা যদি ভরপুর না হয়, তাহলে দেশ বা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। এবং এই ক্ষেত্রে বলেছেন যে রাজার যে বাণিজ্যের মাধ্যমে যে বাণিজ্য, পাশাপাশি যে কর আদায়, সেগুলোর মাধ্যমে কোষাগারকে সবসময় স্ফীত রাখতে হবে। কোষাগারকে সবসময় সেখানে কোষাগারের যে অবস্থা, সেটা সবসময় যাতে সমৃদ্ধ থাকে, না হয় একটা রাষ্ট্র বা রাজ্য সঠিকভাবে পরিচালনা করা রাজার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপর আমরা দেখি দণ্ডতে আমরা দেখি যে দণ্ডের কথা বলা হয়েছে, আমরা আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা শাস্তি বা পানিশমেন্টের কথা, কিন্তু এখানে দণ্ড বলতে সেনাবাহিনী বা আইনের কথা বলা হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে দক্ষ সেনাবাহিনীর যেমন প্রয়োজন, পাশাপাশি আইন ব্যবস্থা তেমনি আইন ব্যবস্থাটাও সঠিক, এবং আইন ব্যবস্থাও কি বলবো, সঠিকভাবে সেটা যাতে বিদ্যমান থাকে। অর্থাৎ আইনি প্রক্রিয়া
যাতে স্বচ্ছ থাকে এবং আইনের মাধ্যমে যারা কোনো যে অপরাধী তাকে সঠিক শাস্তি বিধানেরও যাতে ব্যবস্থা থাকে, পাশাপাশি যে নিরপরাধ তাকে যাতে কোনোভাবে শাস্তি ব্যবস্থা না করা হয়, সে যাতে নিরাপত্তা পায়, সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখার কথা বলা হয়েছে বা উনি বলেছেন। তারপর লাস্ট যেটা হচ্ছে সপ্তাঙ্গের যে লাস্ট অঙ্গ সেটা হচ্ছে মিত্র। যে মিত্র কথা দিয়ে উনি বোঝানোর চেষ্টা করেছেন মিত্র রাষ্ট্র অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র বা পাশাপাশি যে রাষ্ট্রগুলো, একটা রাষ্ট্রের পাশে যে সমস্ত রাষ্ট্রগুলো থাকে সেই রাষ্ট্রের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর সম্পর্ক বজায় রাখা, তাদের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা, সেটাও কিন্তু একটা রাষ্ট্রের কি বলবো যে একটা রাষ্ট্রের যে সমৃদ্ধি সেটাও কিন্তু সেটার কারণে হয়ে থাকে। সুতরাং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ভালো করার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কটাও যাতে ভালো হয় সেটার দিকেও কিন্তু কৌটিল্য নজর দেওয়ার কথা বলেছেন রাজাকে। সুতরাং এই হচ্ছে 7টা অঙ্গ বা সপ্তাঙ্গের মূল কথা। এবার আমি লাস্ট কনক্লুডিং রিমার্কস যেটা বলবো সেটা হচ্ছে যে উনি মূলত এই 7টি অঙ্গের মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে বলেছেন যে একটা রাষ্ট্রের মূলত 7টি স্তম্ভ, যে স্তম্ভ ছাড়া একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা যেমন সুশাসিত হতে পারে না, রাষ্ট্র শাসন ব্যবস্থা যেমন সুষ্ঠু হতে পারে না, তেমনি কোনো রাজার দ্বারা সেই যে রাজ্য শাসন ব্যবস্থা বা রাষ্ট্রের শাসন ব্যবস্থা সেটা সঠিকভাবে পরিচালনা করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। অর্থাৎ রাজার কাছে বাকি 6টি অঙ্গ, সেই 6টি অঙ্গ সেইভাবে সুষ্ঠুভাবে কাজ করতে হবে, সঠিক হতে হবে, সঠিক দিশারি হতে হবে, তবেই রাজার পক্ষে একটা সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা যেমন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, তেমনি সঠিক রাষ্ট্র ব্যবস্থা বা স্বচ্ছ বা সঠিক পথে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাও রাজার পক্ষে সম্ভব হবে। সুতরাং এই অর্থে আমরা যদি বর্তমান পরিস্থিতির নিরিখেও আমরা দেখি যে তবে আমরা সেখানেও বলতে পারি যে রাষ্ট্র ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করতে গেলে একজন দক্ষ প্রশাসক, দক্ষ রাজা বা আমরা বলতে পারি দক্ষ মন্ত্রী, মন্ত্রী বলতে ইন টার্মস অফ টুডেজ ওয়ার্ল্ড আমরা যদি বলি যে একজন দক্ষ প্রশাসক বা শাসক হওয়া অবশ্যম্ভাবী এবং অবশ্যই দরকার। আদারওয়াইজ এবং পাশাপাশি শুধু দক্ষ প্রশাসক হলেই হবে না, যাদের নিয়ে কাজ করবেন তারাও যাতে সুপরামর্শদাতা হন, তারা যাতে নিরাপত্তার দিকটা নিশ্চিত করেন, তারা যাতে আইন ব্যবস্থাটাকে সুষ্ঠু এবং শক্তিশালী ভিতের উপর দাঁড় করাতে পারেন। সুতরাং এই এমন একটা পরিবেশ বা পরিস্থিতি বা এমন একটা কাঠামোর দরকার যাতে করে একটা সুষ্ঠু বা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতে পারে বা হওয়াটা সক্ষম। সুতরাং এই হচ্ছে সপ্তাঙ্গ থিওরির মূল বক্তব্য। তোমরা এখান থেকে শুনে আশা করি সপ্তাঙ্গ থিওরি সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, একটু মনোযোগী হয়ে শুনবে, পাশাপাশি সেটা নোট ডাউন করে রাখার চেষ্টা করবে এবং যখন ক্লাস শুরু হবে বা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে পাঠাতে পারো, যে আমি দেখে দেবো, কারেকশন করে দেবো যদি কোনো মিস্টেক সেখানে থেকে থাকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।